एसी देखो क्वेश्चन नंबर 1 तो तीनोटा जिनिस जो एक सार्किटे कानेक्ट करी तो तीनोटा कम्पोनेंट कानेक्ट हो गले सार्किटर मध्य आइब इम्पिडेंस व्हेन 3 कम्पोनेंट्स आर वर्किंग टुगेदर सार्किटर मध्य एप्लिकेबल हो इम्पिडेंस माने এই फर्मुला आइब तक इम्पिडेंसर फर्मुला विथ 3 कम्पोनेंट्स एटार ग्राफटा देखते এই शेपर उल्टा यू नेक्स्ट जाओ এটা खाली शिखे लियो नंबर 3 The power factor of an AC circuit is 0.5. What is the phase difference between voltage and current? Power factor এর ফর্মুলা হলো cos phi. Cos phi টারে কয় পাওয়ার ফ্যাক্টর আর cos phi এর ফর্মুলা নোটসে দেওয়া আছে দেখো cos phi কোশ্চেনে কইয়া দিছে cos phi is 0.5 তাহলে এখান থেকে phi বার করা যাবে cos phi যদি 0.5 হয় 0.5 মানে cos 60 তাহলে phi equals to 60 ডিগ্রি ওইটা হলো ফেজ ডিফারেন্স বিটুইন দিস এন্ড দিস এটা হলো cos phi নোটসে দেওয়া আছে এখানেও আই থিঙ্ক আছে 2 মিনিট মানে cos phi অ্যাকচুয়ালি cos phi টা হলো পাওয়ার ফ্যাক্টর আর cos phi এর ফর্মুলাটা না এখানে এই বইয়ে দিয়েছে না তোমরা নোটসে দেখে লিও কোর্স নোটসে আমি cos phi দিয়া দিছি পাওয়ার ফ্যাক্টর এটা নোটসে পাওয়ার ফ্যাক্টরটা পাইবা পাওয়ার অফ এন এসি সার্কিটের আন্ডারে পাওয়ার অফ এন এসি সার্কিটের নোটসের মধ্যে যে পিছে যে নোটের পার্টটা দিছি ওখানে লেখা আছে cos phi পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা এই যেখানে আছে cos phi তো गाइस এই দেখো cos phi equals to r by root over এখানে একটা এটা শুধু lr এর লেখা আছে আমি লিখে দিই cos phi equals to r by root over r square plus xl minus xc whole thing square এটা নোটসে পাইবা এটা আছে নোটস পাওয়ার অফ এন এসি সার্কিটে ওই cos phi টাই হলো ফেজ অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড কারেন্ট ভোল্টেজ 5 নম্বর what is the use of AC voltage preferred over DC voltage na 5 number sorry plot a graph showing variations of capacitive reactance with change in frequency और capacitive reactance এর variation लिखते हैं देखो 5 नंबर ऑलरेडी আমরা জানি xc equals to 1 by omega c और omega माने হলো twice pi f তাহলে xc আর ফ্রিকোয়েন্সি দে আর ইনভার্সলি রিলেটেড xc equals to 1 by frequency তাহলে গ্রাফটা হইব এরকম नेक्स्ट जाओ 6 नंबर why is the use of AC voltage preferred over DC voltage give two reason এখান থেকে শিখিলাম এটা তো পুরানা জিনিস এটা যে শিখিলাম 6 নম্বর এই যে 6 7 when a AC source is connected across an inductor show on a graph the nature of variation of voltage and current over one complete cycle একটা ইন্ডাক্টরে যদি AC সোর্স লাগাই তাহলে একটা কমপ্লিট সাইকেলে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনটা শো করতে দেখো এটা আমরা এই যে ভোল্টেজ AC ইন AC across an inductor ওই প্রুফের অ্যাকর্ডিং V equals to V naught sin omega t और I equals to I naught sin omega t minus pi by 2 I থেকে pi by 2 পিছে চলে তাহলে গ্রাফটা এরকম হইব ভোল্টেজ কারেন্ট লজিক্যালি আমি একবার দেখাই দিই তো নোটসের গ্রাফটাই জাস্ট একটু দেখে লো देखो दुईटा ग्राफ जो है दुईटा एक लगे स्टार्ट होते हर कथा बाट आई इज रनिंग पाई बाई 2 बिहाइंड तार माने
এই গ্রাফটা যখন π/2 পৌঁছে গেছে তখন গিয়ে আই স্টার্ট হইব। তো আই ইজ রানিং π/2 বিহাইন্ড, এটা অলরেডি গেছে কি এখানে, তখন এটা স্টার্ট হোক। তাহলে লজিকটা বুঝো, যদি আমি ইকুয়াল টাইমের লেগে দুজনকে ছাড়ি তাহলে যখন এটা উঠে তখন এটা 0, এটা এখনও 0, এটা এখনও 0, এটা এখনও 0, এটা π/2 পৌঁছে গেছে, এখন আমি স্টার্ট হইলাম। তাহলে আমি π/2 পিছে চললাম না, দুজনের স্টার্টিং পয়েন্ট স্টার্ট, এটা অলরেডি উপরে উঠে গেছে, এটা যার এখনও এটা 0, এই হাত এটা আই, এটা ই। একটা মিনিট, আমি দুটো মার্কার এনে। তাইলে আমার যদি দুইটা গ্রাফ থাকে, ধ্যান দিয়া দেখো, ই যখন স্টার্ট হয়ে গেছে তখন আই 0, 0, 0, 0, ই যখন π/2 রিচ করছে তখন আই স্টার্ট হর। তাহলে আই কতটুকু পিছে চলের, আই π/2 পিছে চলের। তো ওই হলো আমার গ্রাফটা। তো এটা যদি সুন্দর করে আঁকি আমি গ্রাফটা, তো গ্রাফটা দেখতে এরকম আইব। এই হলো ব্লুর গ্রাফ আর এই আইব ব্ল্যাকের গ্রাফ। তো এই একটা গ্রাফের উপরে যদি উঠাই দাও তো এটা দেখতে এরকম লাগবে। একটার উপরে উঠাইলে দেখতে এরকম লাগবে। ওই জিনিসটাই নোটসের কপিতে আঁকিয়া দিই, নোটসে আঁকা। এই যে বাস, নেক্সট। आठ नंबर, RMSটা লেখো, এভারেজটা লেখো, দুটোটা ডিরেক্ট ফর্মুলা। RMS E0/√2 আর এভারেজ অফ এন এসি ইজ অলওয়েজ 0, কারণ এসির একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তো এভারেজ নিলে 0 হয়ে যায়। তো এভারেজ ভ্যালু অলওয়েজ 0, এসি ভোল্টেজেরও 0, এসি কারেন্টেরও 0। 13 কইছে একবার একটা এসি ভোল্টেজ নেওয়া হয়েছে, V equals to V0 sin omega t। এখানে একবার লাগানো হয়েছে একটা ইন্ডাক্টর লাগানোর পর দেখা গেছে ভোল্টেজ ইজ ahead of current by π/4। তো ভোল্টেজ কারেন্টের π/4 আগে মানে কারেন্ট ভোল্টেজের π/4 পিছে, তুমি আমার আগে মানে আমি তোমার পিছে। তো ভোল্টেজ কারেন্ট পিছে চলে π/4, কারেন্ট পিছে চলে π/4, এটা হলো ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কইছে আমি এবার ইন্ডাক্টর ছোট, এটার মধ্যে লাগাই দেবো ক্যাপাসিটর, সেম সার্কিট। এবার জাস্ট উইদাউট, ইনস্টেড অফ ইন্ডাক্টর আমি এবার ক্যাপাসিটার লাগাবো। ক্যাপাসিটারে কারেন্ট ইজ আহেড, কারেন্ট π/4 আগে চলে, ক্যাপাসিটারে কেসে কারেন্ট π/4 আগে চলে। তো আমার দুটোটা কেসে পাওয়ার লাগে, একবার এখানে পাওয়ার বার করবো, এখানে পাওয়ার বার করবো, এই দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, π/4। পাওয়ারের ফর্মুলা কি, P equals to VRMS IRMS cos phi। VRMS মানে V0/√2, IRMS মানে I0/√2, cos phi মানে cos π/4। সেম জিনিসটা বার করবো, এটা ইন্ডাক্টারে কেসে, সেম জিনিসটা বার করো ক্যাপাসিটারে কেসে, VRMS IRMS cos, আবার π/4 ডিফারেন্স, দুইটার মধ্যে আবার ডিফারেন্স π/4। তো আবার সেম V0/√2 I0/√2। এখানে প্লাস মাইনাস বইতে লাগতো না, আমার জাস্ট ডিফারেন্সটা লাগে। এটা পিছে -4 হোক আর সামনে π/4 হোক, আমি তোমার সামনে 2 কিলোমিটার আগে, তোমার আগে 2 কিলোমিটার থাকি বা তোমার পিছে 2 কিলোমিটার থাকি, ডিফারেন্সটা হলো 2 কিলোমিটার। তো ডিফারেন্সটা π/4, cos π/4। এ হলো দুইটা ইকুয়েশন। এভারেজ কেমনে বার করবো, এটা প্লাস এটা, তো দুটোটা তো সেম ভ্যালু, মানে আমি এভারেজ রেটারে টোয়াইস হইতে পারি, মানে P average equals to PI plus PC/2। তো PI আর PC তো সেম ভ্যালু হয়েছে, তাহলে এটা টোয়াইস PI কই দাও, একটা কইলে হইলো টোয়াইস PI/2, 2 কাটা গেলে খালি PI থাকবো, তার মানে P average আর PI বা PC দুটোটা সেম জিনিস।
তাহলে এটাই আইব পি অ্যাভারেজের ভ্যালু, দিস উইল বি পি অ্যাভারেজ, দিস উইল বি পি অ্যাভারেজ। শেষ এটা। সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে কইছে অ্যান্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন দ্য সার্কিট। তো যদি আমি এল সি আর when L, C and R are connected in series, যখন L, C, R তিনোটা জোড়া দিলাম তখন কইছে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন দ্য সার্কিট। তো তিনোটা জোড়া দিলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত থাকে LCR সার্কিটে? I ইকুয়ালস টু I নট সাইন ওমেগা টি। আর যেহেতু একটা -π/4 আর একটা +π/4, যেই তুমি দুইটা একলগে কানেক্ট করে দিবা এই ডিফারেন্সটা ক্যান্সেল হয়ে যাব। আর রেজিস্ট্যান্সের লেগা তো কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকেই না, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আর ভোল্টেজ এক লগে লগে চলে। তাহলে ইন্ডাক্টরের মধ্যে পিছে চললাম, ক্যাপাসিটারের আগে চললাম, একটারে ক্যান্সেল আউট করে দিয়েছে। আর রেজিস্ট্যান্সে কোনো ডিফারেন্সে নেই, এর লেগা কোনো ফাই লাগতোই না আমার ডিরেক্ট কারেন্ট এটা আইব উইদাউট এনি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স। তো এটা হলো শেষ। নেক্সট যাও 14। Next question number 14. একটা ক্যাপাসিটর C, variable resistors R, একটা bulb are connected in series to an AC circuit, mains in the circuit. The bulb glows with some brightness. How will the glow of the bulb change? যদি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ঢুকাই দিই আমি ক্যাপাসিটরের ইয়ার মধ্যে, প্লেটের মধ্যে, keeping the resistance to be same, R same রেখে এখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ঢুকাই দিই। আর the second case the resistance R is increased keeping the same capacitance, ক্যাপাসিট্যান্স রেখে রেজিস্ট্যান্সটা যদি বাড়াই দিই, কোন কেসে বাল্বের ব্রাইটনেসে কী কী চেঞ্জ হবে? তো দেখো আচ্ছা, এটা আমি আমার মতো দেখাই দিতে পারতাম। ক্যাপাসিটারের প্লেটের মধ্যে যদি ক্যাপাসিটারের প্লেটের মাঝখানে যে ডাইইলেকট্রিক ঢুকাও, ক্যাপাসিট্যান্স বাড়ি যায়। আমরা জানি XC ইকুয়ালস টু 1/ωc। তো ইফ সি ইজ ইনক্রিজড, যদি সিটারে আমি বাড়াই দিই তাহলে XC উইল ডিক্রিজ, ঠিক আছে। যদি XC ডিক্রিজ করে, XC মানে কি? রেজিস্ট্যান্স অফ ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারের যদি রেজিস্ট্যান্স ডিক্রিজ করিলায় তাহলে এই যে সার্কিটটা আছে আমার, এই যে সার্কিটটা আছে এখানে যদি ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স ডিক্রিজ করে তাহলে কারেন্ট উইল ইজিলি ফ্লো করলে বাল্বের ব্রাইটনেস বাড়ি যাব। তাহলে ফার্স্ট কেসে কী হইব? ফার্স্ট কেসে ইয়োর বাল্ব উইল গ্লো মোর ব্রাইটলি বিকজ when capacitance increases resistance decreases, so bulb will glow more brightly. আর নেক্সট কেসে হয়েছে ক্যাপাসিট্যান্সে কোনো চেঞ্জ করি নাই, এবার রেজিস্ট্যান্সটাকে বাড়াইছে, রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজ। তো অবভিয়াসলি রেজিস্ট্যান্স বাড়াই দিলে রাস্তার মধ্যে রেজিস্ট্যান্স বেশি, তাহলে বাল্ব উইল নট গ্লো, মানে গ্লো লেস ব্রাইটলি, আগের থেকে ব্রাইটনেস এবার কমে যাব। তো বাল্ব উইল গ্লো লেস ব্রাইটলি। তো আবার কইরাম লজিকটা, এই সার্কিটটা আসিল, বাল্ব এখানে, যদি ক্যাপাসিটারের মধ্যে ডাইইলেকট্রিক লাগাই দিই তাহলে ক্যাপাসিট্যান্স বাড়বো, ক্যাপাসিট্যান্স বাড়লে XC ইকুয়াল টু 1/ωc, XC ডিক্রিজ করে দেবো বিকজ XC আর C ইনভার্সলি রিলেটেড। তো যেই XC ডিক্রিজ করবো বাল্বের গ্লো বাড়ি যাব। বাট সেকেন্ড কেসে যদি ক্যাপাসিট্যান্সে কোনো চেঞ্জ না করি, ডাইইলেকট্রিক কিছু বললাম না, আর এবার কি করলাম, রেজিস্ট্যান্সটারে বাড়াই দিলাম, তাহলে বাল্বের গ্লো কমে যাব বিকজ এবার পাতে রেজিস্ট্যান্স বাড়াইছো তুমি, বাল্বের গ্লো উইল ডিক্রিজ। ওই হলো কোয়েশ্চেন শেষ। 16 যাও। 16 ডিরেক্ট কোয়েশ্চেন দেখো, ডিটারমাইন দ্য কোয়ালিটি ফ্যাক্টর। তো ডিরেক্ট কোয়েশ্চেন 16 এর ডিরেক্ট ফর্মুলা আছে, অ্যাপ্লাই করো, আনসার হয়ে যাবে। সলিউশন এই যে কোয়ালিটি ফ্যাক্টরের এই একটা ফর্মুলা আছে, এটা 16 অ্যাপ্লাই করতে হয়, এই ফর্মুলাটা 16 অ্যাপ্লাই হবে, দেখিল।
তো একটার আনসার আইব 500 রেডিয়ান পার সেকেন্ড আর একটার আনসার আইব 0.4। তো ওই কোয়ালিটি ফ্যাক্টরের লেগে এই ফর্মুলাটা ইউজ করবে, কিউ ইকুয়ালস টু ওমেগা নট এল বাই আর, যেখানে ওমেগা নট হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এল ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স। এটা নোটস, এই ফর্মুলাটা নোটসে নাই, তো এই জন্য উল্লেখ করলাম, লেখা রাখি দিও। এই যে কোয়ালিটি ফ্যাক্টরে কতটা ফর্মুলা হয় দেখিলাম, এই যে এতটা ফর্মুলা আছে। $19.2 under what condition wattless current flows in a circuit? LCR এর কথা কর, তো এটাও শিখো। এই যে 19.2 দেখো, পাওয়ারের ফর্মুলা আমরা পাইছি পি অ্যাভারেজ ইকুয়ালস টু ই আর এম এস আই আর এম এস কস ফাই। এটা ইভি লেখা আর ই আর এম এস লেখা সেম জিনিস। তো অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু ই আর এম এস আই আর এম এস কস ফাই। এখন ওয়াটলেস কারেন্ট কোন সময় কয়, যখন পাওয়ার ওয়াটলেস, ওয়াট মানে পাওয়ার, ওয়াটলেস মানে পাওয়ার জিরো, পাওয়ার কোন সময় জিরো হইব, যখন কস ফাই জিরো। তো কস ফাই জিরো, cos phi 0 মানে pi 0 মানে cos pi by 2, তার মানে phi equals to pi by 2. Hence the condition for wattless current is that the circuit is purely inductive or purely capacitive, in which the voltage and current differ by a phase angle pi by 2. তার মানে ওয়াটলেস কারেন্ট কোন সময় হইব, যখন সার্কিটটা আইদার পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ। লজিকটা বুঝো, কেন এই কথাটা কর, পিওরলি কেন কইলাম আমরা। সার্কিটের তিনটা কম্পোনেন্ট থাকে, মানে এলসিআর সার্কিটের এই তিনটা কম্পোনেন্ট থাকবে। এটা মাইনাস পাই বাই টুতে কারেন্ট চলে, পিছে চলে মাইনাস পাই বাই টু, এটাতে প্লাস পাই বাই টু আগে চলে কারেন্ট, এইটাতে কোনো ফেজের অ্যাঙ্গেলই থাকে না। তো যদি আমার সার্কিটে তিনজন থাকে তাহলে আলটিমেটলি ফেজ ডিফারেন্স জিরো হয়ে যায়। এটারে ক্যান্সেল করে দেয়, এটার তো জিরোই। যদি আমি পিওরলি এটা যদি আর বাদ দিলে, হেরা দুজনেরও যদি নেই, স্টিল ফেজ ডিফারেন্স জিরো, কারণ এই দুটো একটাতে ক্যান্সেল করে দেয়। ফেজ ডিফারেন্স জিরো ইন দ্য সেন্স ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি আর আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। মানে কোনো সময় ফাই আমি পাই বাই টু বইতে পারি, কোনো সময় মাইনাস পাই বাই টু বইতে পারি। ইন বোথ দ্য কেসেস ফেজের কিছু একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। বাট যদি দুইটা কম্পোনেন্টই থাকে, তো একজনের লিগা মাইনাস পাই বাই টু, একজনের লিগা প্লাস পাই বাই টু, ফেজ ডিফারেন্স আবার জিরো। বাট যদি পিওরলি ক্যাপাসিটিভ হয় তখন ফেজ ডিফারেন্স পাই বাই টু থাকি যাব, বা পিওরলি ইন্ডাকটিভ হয় তখনও ফেজ ডিফারেন্স মাইনাস পাই বাই টু থাকি যাব। তো ফেজ ডিফারেন্স পাই বাই টু যদি মেনটেন করতে লাগে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন, তাহলে আমার সার্কিটটা আইদার পিওরলি ক্যাপাসিটিভ বা পিওরলি রেজিস্টিভ হইতে লাগবে, পিওরলি ইন্ডাকটিভ হইতে লাগবে। ওইটা হলো কন্ডিশন। টা দেখো, একটা এলসিআর সার্কিট আছে, এটার এসি সোর্সের দেওয়া আছে 200 ভোল্ট মানে ইআরএমএস দেওয়া, 50 হার্টস মানে ফ্রিকোয়েন্সি দেওয়া, এটার মধ্যে ক্যাপাসিটার লাগানো হয়েছে, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর কানেক্টেড আর রেসপেক্টিভলি। আচ্ছা, ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্টারে ভোল্টেজ দেওয়া, ক্যাপাসিটারে ভোল্টেজ দেওয়া, ইন্ডাক্টরে ভোল্টেজ দেওয়া। আচ্ছা, এটা হলো ফার্স্ট হলো প্যারাডক্স, যে অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য থ্রি এলিমেন্ট ইজ গ্রেটার দেন দ্য ভোল্টেজ অফ দ্য সোর্স, হাউ ইজ দ্য প্যারাডক্স রিজলভ। আর নাম্বার 2 হলো গিভেন দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স আর ইজ 40 ওম, ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। তো একটা এলসিআর সার্কিট আছে, প্যারাডক্সের কথা কইলাম আমি 2 মিনিট। তো এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, LCR, LR অ্যাক্রস ভোল্টেজ দেওয়া 250, এইটার অ্যাক্রস ভোল্টেজ দেওয়া 250, আর এইটার অ্যাক্রস ভোল্টেজ দেওয়া 200, 250, 250, 200, তিনটার অ্যাক্রস তিনটা ভোল্টেজ।
যেটা সোর্স কানেক্ট করছি এটার ERMS 200 আর ফ্রিকোয়েন্সি 50 হার্টস, তো মানে এফও দেওয়া আছে। কইছে শো দ্যাট অ্যালজাব্রিক সাম অফ ভোল্টেজ, মানে আমি যদি দেখো এখানে যদি তিনটার ভোল্টেজের অ্যালজাব্রিক সাম করো তাহলে 250 প্লাস 250 প্লাস 200 ইকুয়ালস টু 700 ভোল্ট আর উইচ ইজ গ্রেটার দেন যেটা কানেক্ট করছিল সোর্স। এটা কোন কেমনে পসিবল হইব? যে সোর্সটা আমি লাগাইছি সোর্স থেকে তিনটার এডিশন করলে বেশি হইতে পারে কোনো দিন, এটা পসিবল না, বাট স্টিল এটা পসিবল ওর। ওইটাই হলো প্যারাডক্সটা, যে এটা কেমনে পসিবল ওর, কেমনে তিনটা জিনিস অ্যাড করলে ভোল্টেজটা আমার অ্যাকচুয়াল ভোল্টেজের লাগানি ভোল্টেজ থেকে বেশি হয়ে যায়। এটার পিছনে লজিকটা হইলো বিকজ দিজ আর নট ইন সেম ডিরেকশন, এটাকে জাস্ট অ্যাড করলে হইতো না। মনে করিয়া দেখো এলসিআর সার্কিটে যখন আমরা গ্রাফ আঁকছিলাম এখানে আসিল ভিআর, এদিকে আসিল ভিএল, এদিকে আসিল ভিসি, এরা তিন ডিরেকশনে আসিল, এরা ডিরেক্ট অ্যাড করতে পারত না, এরা ভেক্টর, এরা অ্যালজাব্রিকলি অ্যাড করলে হইতো না। দিস মাস্ট বি অ্যাডেড ভেক্টরিক্যালি। প্রথম আমরা এখান থেকে এখানে ভেক্টর নিছিলাম, এই দুটো রেজাল্টেন্ট, দুটারে খুঁজতাম ভিএল মাইনাস ভিসি, তারপরে এই দুটো রেজাল্টেন্ট লইয়া এখানে লিখলাম ই, ওই ইর ভ্যালু ব্যবহার করতে লাগবো। ই উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা জাস্ট এটা প্লাস এটা করলে হইতো না, এটারে ভেক্টরিক্যালি অ্যাড করতে লাগো বিকজ দিস থ্রি আর নট ইন সেম ফেজ। কেউ π/2 আগে, কেউ π/2 পিছে, কেউ জিরো, কেউ ফেজ অ্যাঙ্গেল জিরো, কেউ ফেজ অ্যাঙ্গেল প্লাস π/2, কেউ ফেজ অ্যাঙ্গেল মাইনাস π/2। তো তুমি জাস্ট তিনটারে অ্যাড করলে হতো না, দিস মাস্ট বি অ্যাডেড ভেক্টরিক্যালি। এটা হলো প্যারাডক্সটা। আর নাম্বার 2 কইছে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। তো আগে দেখিলাম এই তিনটা সিরিজে আছে, তো সেম কারেন্ট পাস করবো। তো সলিউশনটা দেখিলো সেম কারেন্ট পাস করবো, যেটা সলিউশন দেখলে বুঝে নেবো ইজি আছে। দিয়া দেখো এই যে ফর এ গিভেন প্যারামিটার ভিআর এটা দেওয়া আছে, ভোল্টেজ অ্যাক্রস আর, ভোল্টেজ অ্যাক্রস এল, ভোল্টেজ অ্যাক্রস সি, ভোল্টেজ এফেক্টিভ মানে যেটা আমি ভাবলাম যে অ্যালজাব্রিক্যালি অ্যাড করে দেবো। তিনটা যদি অ্যালজাব্রিক্যালি অ্যাড করো কত ওর 700 which is greater than 200 যেটা আমি কানেক্ট করছিলাম। দিস প্যারাডক্স ক্যান বি সলভ অনলি বাই ইউজিং ফেজার ডায়াগ্রাম এস শোন বিলো। ওইটারে একমাত্র ফেজার ডায়াগ্রাম দিয়ে সলভ করতে পারবে। তো ফেজার ডায়াগ্রামের অ্যাকর্ডিং ভি এফেক্টিভ কিতা ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল থিং স্কোয়ার। আমি দেখো এটা করতে গেছি এই যে ফেজার ডায়াগ্রাম থেকে মিটি যায়, একটু ধ্যান দিয়ে ফেজার ডায়াগ্রামটা দেখিলো বুঝি নেবেন। উপরের দিকে আসিল নোটসের অ্যাকর্ডিং, উপরে আসিল ভিএল, নিচে গেছিল ভিসি মাইনাস π/2 ডিফারেন্স, এটা আসিল ভিআর। ভিএলটা খুঁজতাম ভিসির থেকে বেশি, তো ভিএল মাইনাস ভিসি এইদিকে গেছিল রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর আসিল এদিকে ভিএল মাইনাস ভিসি। আর এই দুইটার মিলাইয়া এই ভিএল মাইনাস ভিসি আর ভিআর মিলাইয়া আমার রেজাল্টেন্ট ভেক্টরটা আইছিল এইদিকে ই। কারণ এটারে প্যারালালোগ্রাম ভাবো, তাহলে এই সাইডটা ভিএল মাইনাস ভিসি হইলে এই সাইডটাও ভিএল মাইনাস ভিসি। তো তুমি এই ট্রাইঙ্গেলের পাইথাগোরাস লাগাইলে হাইপোটেনিউসটা বার করতে হয়, তাহলে আমি হাইপোটেনিউস কিতা করতে পারবো ই স্কোয়ার ইকুয়াল টু ভিএল মাইনাস ভিসি হোল থিং স্কোয়ার প্লাস ভিআর এর স্কোয়ার। এখান থেকে রুট ওদিকে লাগাই দো, ওই এই গেল ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অ্যাড করতে পারবে, জাস্ট তিনটা নর্মাল এডিশন করলে হইতো না। তো এই যে এখানে এই কাজটাই হয়ে গেছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা অ্যাড করবো, ওইটা দিয়ে অ্যাড করলে পরে কত আইলো আনসার 200। এখন গিয়ে কারেক্ট আইছে, এখন তোমার তিনটা মিলাইয়া আর তুমি যে ভোল্টেজ কানেক্ট করছিলে ইট ইজ দ্য সেম। এখন কারেক্ট যে তিনটা মিলাইলে আমার যে ভোল্টেজ কানেক্ট করে এটা আইতে লাগবে। তো এটাই গেল এখানে। আচ্ছা, আর ভিএল আর ভিসি সেম কোয়েশ্চেনের অ্যাকর্ডিং 250 নাম্বার 2। আচ্ছা, আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স কইছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রস ভোল্টেজ বার করো। তো এটা তো সোজা, রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত দেওয়া 200 ভোল্ট, এটা দেওয়া 200 ভোল্ট, এই তিনোটার মধ্যে সেম কারেন্ট যার, এই তিনোটার মধ্যে সেম কারেন্ট যার, এটার ভোল্টেজ 200 ভোল্ট, এটার মধ্যে ওমস লাগাই দাও। তো ভি ইকুয়ালস টু আইআর, ভি হইল 200, আই আর হইল কত দিয়া দিছে রেজিস্ট্যান্স 40, তাহলে আই এখান থেকে বেরিয়ে যাবো ইজিলি 5 অ্যাম্পিয়ার। সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন।
21। তো 21টা একদম একটু আগের একটা কোয়েশ্চেনের মতনই, যেটার মধ্যে কোয়াইছিল যে একটা π/2 আগে একটা π/2 পিছে। এখানে কর এক্স কম্পোনেন্টটা যদি লাগাও, কি কম্পোনেন্ট তো আমি জানি না, এক্সটা যদি লাগাও সার্কিটের মধ্যে, তাহলে ভোল্টেজ যদি E ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি হয়, কারেন্ট হয়ে যার I ইকুয়ালস টু I0 সাইন ওমেগা টি মাইনাস π/4। ঠিক আছে, এক্স লাগাইলে ভোল্টেজ লিড করে মানে কারেন্ট পিছিয়ে যায়, তো কারেন্ট π/4 পিছিয়ে যায়, তার মানে এক্স কী তৈব, এক্স মাস্ট বি এ ইন্ডাক্টর। তাহলে আমি ধরে নিলাম এক্স হলো একটা ইন্ডাক্টর। সেম জিনিসটা কর যদি ওয়াই লাগাও, তাহলে কারেন্ট π/4 আগাই যার, তো π/4 কারেন্ট কোন সময় আগাইব, যখন ওয়াই ইজ এ ক্যাপাসিটার। তাহলে এক্স আর ওয়াই আমি চিনি নিলাম কোনটা কেতা। এখন কর এই এক্স আর ওয়াইরে যদি একটা সিরিজে লাগাও বিতে, যদি আমি এক্স আর ওয়াইরে সিরিজে লাগাই উইথ এ রেজিস্ট্যান্স, তার মানে এক্সের জায়গায় ইন্ডাক্টর, ওয়াইয়ের জায়গায় ক্যাপাসিটার। এটা কিতা সার্কিট হয়ে গেল এলসিআর। কইছে when the power dissipation will be maximum, তো আগে এলসিআর এর পাওয়ার বার করি। এলসিআর এর পাওয়ার হলো VRMS IRMS cos phi। ম্যাক্সিমাম করতে হলে cos phi রে ম্যাক্সিমাম বানাইতে লাগবে। cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু কত, +1। cos phi রে +1 বানাইতে লাগবে। দেখো আগে cos phi এর ফর্মুলা কি, cos phi ইকুয়ালস টু R/Z মানে ইম্পিডেন্স, Z হইল √R² প্লাস XL মাইনাস XC হোল থিং স্কোয়ার। এইটারে যদি ম্যাক্সিমামে নিয়ে যেতে লাগে, এই নিচটারে মিনিমাম করতে লাগবো। নিচ মিনিমাম করার লিগে আমরা বয় দেবো XL ইকুয়াল টু XC। ইফ XL ইকুয়াল টু XC, তাহলে XL মাইনাস XC হয়ে যাব 0, খালি R² থাকবো, তাহলে R/R ইকুয়াল টু 1। আর আমরা জানি cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু হইল +1, তাহলে এই কন্ডিশন লাগাইলে গিয়ে আমার পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যাব, তখন cos phi +1। আচ্ছা দেখো 23, তো bulb is connected in series with a capacitor, predict the observation when this component is connected in turn across AC and across DC। একটা বাল্ব আর একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে, এসি আর ডিসিতে লাগাইলে কী হইব। আগে সলিউশন ইয়েটা দেখো, লজিকটা দেখো, এরপরে আনসার দেখিলে। ক্যাপাসিটর, বাল্ব, বাল্বে জেনারেলি মনে রাখবে বাল্বে ইন্ডাক্টর একটা থাকে ইন জেনারেল। একটা লাগানো হয়েছে ডিসিতে, একটা লাগানো হয়েছে এসিত। ক্যাপাসিটার আছে লগে বাল্ব, ক্যাপাসিটার আছে লগে বাল্ব। সিম্পল দেখো, এসি মানে ফ্রিকোয়েন্সি কিছু একটা আছে, আর ডিসি মানে ফ্রিকোয়েন্সি 0। ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নেই, ডিসির ওয়েভটা পুরো স্ট্রেট লাইন না, কোনো ফ্রিকোয়েন্সি নেই, কোনো আপ ডাউন মুভমেন্ট নেই, তো ফ্রিকোয়েন্সি 0, এটার ফ্রিকোয়েন্সি 1। ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স কত, XC ইকুয়ালস টু 1/ωc, ওমেগা মানে 2πfc। তাহলে এখানে যদি একটা ফ্রিকোয়েন্সি বয়, কোনো অসুবিধা নেই, এক্সির ভ্যালু কিচ্ছু তো একটা আইব। ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি কিছু একটা পুট করি যেসা কিছু, এক্সির ভ্যালু কিচ্ছু তো একটা আইব, মানে ফাইনাইট। এইখানে চেক করো 1/2fc, এফের জায়গায় 0 বো 1, এটা নিচটা পুরা 0 হয়ে যাব, 0 মাল্টিপ্লাই হয়ে, আর 1/0 ইজ ইনফিনিটি। এক্সির রেজিস্ট্যান্স, ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি, এটা দিয়ে জীবনেও কারেন্ট পাস হতো না, তাহলে এখানে বাল্ব জ্বলতোই না, এখানে বাল্বতেও জ্বলবো। ওইটাই এখানে লেখা হয়েছে 23-তে। সেম জিনিসটা ইন্ডাক্টর দিয়েও জিগাইতে পারে, তো প্রায় দুটোটাই বেশি ক্যারেকো, মানে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। এই যে তো এক্সির মধ্যে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, যত এফ বাড়বো অত এক্সি কমে যাব, বিকজ দে আর ইনভার্সলি রিলেটেড। তো যত ফ্রিকোয়েন্সি বাড়াবে অত এক্সি কমবো, অত বাল্ব ব্রাইট হবো। আর নাম্বার 2, ফ্রিকোয়েন্সি 0, তো এক্সি বাল্ব উইল নেভার গ্লো।
শেষ 20 অঙ্ক আরও কিছু আছে ট্রাই করি, এগুলো বেশি একদম বেসিক দেখে আমি করাইছি না। 24 25 এটা নিজে ট্রাই করিলিও। 24 25 একদম বেসিক ফর্মুলা লাগবে, লিখা দিছি না। 29 দেখো 29 এটা সেম জিনিসটা ইন্ডাক্টরে লেখাও জিগাইতে পারে। এভারেজ আমরা জানি বিআরএমএস আইআরএমএস কস ফাই, আর ইন কেস অফ এ ক্যাপাসিটার ফাই মানে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কত থাকে π/2, আর কস π/2 ইকুয়াল টু 0। তো পি এভারেজ 0 মানে একটা পিওর ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্সে কোনো পাওয়ারই কনজিউম হয় না, শুধু ক্যাপাসিটার থাকলে কোনো পাওয়ার কনজামশন হয় না। 30 রিডিং দো। আর আরেকটা কম্পোনেন্ট হলো, আরেকটা সার্কিট হলো, এটা দুইটা সার্কিট। তো একটু লজিকটা দেখিল। প্রথম ফার্স্ট গ্রাফ দেখো, ফার্স্ট গ্রাফের মধ্যে হচ্ছে অপোজিশন টু কারেন্ট আর ফ্রিকোয়েন্সি। অপোজিশন টু কারেন্ট মানে রেজিস্ট্যান্স, তো এটা রেজিস্ট্যান্স ভার্সেস ফ্রিকোয়েন্সির গ্রাফ। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স মানে শুধু রেজিস্টারের রেজিস্ট্যান্স না, এনি কাইন্ড অফ রেজিস্ট্যান্স, ইন্ডাক্টারের হোক ক্যাপাসিটার মানে জেসা রেজিস্ট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি, এটাও রেজিস্ট্যান্স উইথ ফ্রিকোয়েন্সি। প্রথম দেখো তো, যত ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় রেজিস্ট্যান্সের কোনো এফেক্টর, ফ্রিকোয়েন্সি চেঞ্জের লগে রেজিস্ট্যান্সের কোনো এফেক্টই নাই। ফ্রিকোয়েন্সির বারে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। তার মানে আমরা জানার মতে তিনটেই রেজিস্ট্যান্স আছে, একটা এক্সএল, একটা এক্সি, একটা আর। এক্সএল হইল টুয়াইস পাই এফসি মানে ওমেগা এল রে আমরা ওমেগা এল, এটারে আমরা টুয়াইস পাই এফএল লিখতে পারি। আর এটা হলো 1/ωc মানে 1/2 পাই এফসি। আর এটার মধ্যে কোনো ওমেগার কম্পোনেন্টই নেই। তা অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে এটাও চেঞ্জ হওয়ার কথা আছে, এটাও চেঞ্জ হওয়ার কথা আছে। যেহেতু এটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি গ্রাফটা, তার মানে এটা কিসের গ্রাফ? এটা রেজিস্টরের গ্রাফ। এখানে একটা রেজিস্টার লাগানি, এটার গ্রাফ। এই গ্রাফটা পরে রেজিস্টার। এখানে দেখো যত ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার রেজিস্ট্যান্স ডিরেক্টলি বাড়ের, তার মানে অবভিয়াসলি এটা হইতো না, বিকজ এখানে ফ্রিকোয়েন্সি ইনভার্সলি বাড়ের। তাহলে এটা উল্টা যেতে আসিল, স্লোপটা এই হইতে আসিল ইন কেস অফ এক্সি। যেহেতু ফ্রিকোয়েন্সি আর রেজিস্ট্যান্স অপোজিটলি রিলেটেড, বাট এখানে তো স্ট্রেট বাড়ের, তার মানে দিস ইজ দ্য গ্রাফ ফর এন ইন্ডাক্টর। তাহলে আমরা সার্কিটের দুটা কম্পোনেন্ট আইডেন্টিফাই করে লিয়েছি, একটা কম্পোনেন্ট রেজিস্টার, একটা কম্পোনেন্ট ইন্ডাক্টর। তো কোয়েশ্চেনে কইছে রাইট দ্য এক্সপ্রেশন ফর ইম্পিডেন্স অফার্ড বাই দিস সিরিজ কম্বিনেশন অ্যাবাভ টু ফলোয়িং এলিমেন্টস কানেক্টেড অ্যাক্রস এসি সোর্স। তো একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টর লাগানি আছে সার্কিটে, এসি সোর্সে কানেক্টেড, বাট উইল বি দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। তো সিধা সাদা ফর্মুলা, জেড ইকুয়াল টু √R² প্লাস এক্সএল মাইনাস এক্সসি হোল থিং স্কোয়ার। সি তো নাই, তো সি ভুলে যাও। এই হলো ইন্ডাক্টরে ক্লিয়ার ফর্মুলা। এটা করিলাম 30 তো এই যে 32, এই যে 30-র ফার্স্ট পার্ট, এটা এখন গ্রাফ দিয়ে বুঝাইলাম। 32 ইম্পিডেন্সটা এবং এই যে এটা হলো ইম্পিডেন্সের ফর্মুলা, শেষ। তে যাও। 32 আর সিম্পল, রেজিস্ট্যান্স অফ এ ক্যাপাসিটার আর ফ্রিকোয়েন্সি দে আর ইনভার্সলি রিলেটেড। এক্স ইকুয়াল টু 1/ωc মানে 1/2 পাই এফসি। তাহলে অবভিয়াসলি আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই, এক্সি উইল ডিক্রিজ। ওই হলো রিলেশন। তো 32টা দেখিলে, 32 আনসারটা চেক করো।
32 চেক করিলে আর 31টা লাগবো 31টা প্রুফ 31 নোটসে করা আছে 32 আর 31 যেটা এটা লাগবো এটা প্রুফ এটা এক্সামে আয় অনেকবার এই যে এটা নোটসে অ্যাজ ইট ইজ করা আছে দেখবার প্রুফ আর কি একটা প্রুফের একটা পার্টিকুলার জায়গা আমি বুঝলাম যে এটা শিখিলেই মুখস্থ মারি দিও নোটস না দেখে আমি খুব এটা ক্লাস কপিটা দেখো এটা ক্লাস কপিতে সুন্দরভাবে করা আছে 31 ক্লাস কপিটা ফলো করো 31 এর লেগে আর না বুঝলে তো হোয়াটসঅ্যাপে গেলিও যে 31টা কোনো জায়গা ভুলে যাও কোনো জায়গা 34 এর 2 রিডিং দো দেখো একটা ইন্ডাক্টরের ভিতরে যদি লোহার রড ঢুকাই দো এখানে যদি একটা রড প্লেস করে দো ইন্ডাক্টরের ভিতরে যদি একটা লোহার রড প্লেস করো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সটা বাড়ি যায় ঠিক আছে অর ইন আদার সেন্স ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স বাড়ি যায় বিকজ ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি ওমেগা এল তো এল বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বো ইন্ডাকটেন্সটা কেন বাড়ে বিকজ একটা খালি রিং যদি এরকম রিং থাকে রিং শেপ মানে সলেনয়েড একটা ভাবো আমার হাতে এটা ভিতরটা এমটি তাহলে এখানের ফিল্ডলাইন্সগুলো তো ইজিলি পাস হয়ে যায় আর কি কেউ আটকাইতে পারে না এরারে কেউ অ্যাবজর্ভ করেন না এমটি এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায় আর কি বাট এই জায়গায় যদি একটা রড থাকতো মিডিলে তাহলে এটাও অ্যাবজর্ভ করে নিল না যে লাইনগুলো মাঝখান দিয়ে পাস হইতে আসলে এগুলো এই রডে অ্যাবজর্ভ করে নিল না এর লিগে ইন্ডাকটেন্স বাড়ি যায় মানে ফ্লাক্সের চেঞ্জ রে অপোজ করার ক্যাপাসিটি বাড়ি যায় বিকজ এখন তুমি ফ্লাক্স বেশি ক্যাচ করতে পারে কম্পেয়ার টু দিস সিচুয়েশন এখানে অনেকটা ফ্লাক্স মাঝখান দিয়ে খালি বাইরে যায় বাট মাঝখানে একটা রড ঢুকাই দিলে অনেকটা ফ্লাক্স তুমি ক্যাচ করে লিলে যেগুলো আগে যেতে গিয়ে আসেন এগুলো ক্যাচ করে লিছো এবার তোমার অপোজ করার ক্যাপাসিটি বাড়ি গেছে এর লিগে রড ঢুকাইলে ইন্ডাকটেন্স বাড়ে ইন্ডাকটেন্স বাড়লে এক্সি বাড়ে বিকজ এক্সি ইকুয়ালস টু ওমেগা এল ডিরেক্টলি রিলেটেড টু এল আর তো এটা বাড়ে আর এক্সেল মানে রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা ওমস লর অ্যাকর্ডিং এইটা তাহলে রেজিস্ট্যান্স যদি বাড়ে আই উইল ডিক্রিজ এটা যদি বাড়ে এটা কমবই ইনভার্সলি রিলেটেড তাহলে আই কমলে ব্রাইটনেস কমে যাব কারেন্ট কমলে ব্রাইটনেস কমে যাব 34 এর আনসার দেখো কারেন্ট যদি কমে ব্রাইটনেস কমবো তো বেসিক্যালি রড ঢুকাইলে ইন্ডাকটেন্স বাড়লে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটা বাড়ে রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমলে ব্রাইটনেস কমে যাব দেখো 34 बस नेक्स्ट 35 देखो क्वेश्चन सर्किट देवा আছে এটার পোটেনশিয়াল হলো V sin 1000 t plus 5 আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 400 ওম ইন্ডাকটেন্স দেওয়া আছে 100 মিলি হেনরি মানে 100 ইনটু -3 হেনরি সি দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড তিনটা দেওয়া আছে কোসে ফাইন্ড আউট দ্য কন্ডিশন যখন পাওয়ার ফ্যাক্টর শুড বি ইউনিটি মানে cos phi এর ভ্যালু 0 হইতে লাগবে 1 হইতে লাগবে +1 cos phi যদি +1 বা 1 হইতে লাগে তাহলে cos phi আমরা কি জানি r/√r/z মানে √r² প্লাস xl মাইনাস xc হোল থিং স্কয়ার এটারে যদি 1 করতে লাগে এটা একমাত্র তখনই 1 হয় যখন xl আর xc একটার ইকুয়াল ভাবিয়া দেখো যদি আমি xl আর xc একটার ইকুয়াল হইলে এটা ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে xl থেকে xc বাদ দিলে 0 তাহলে আলটিমেটলি থাকবো এইটা r² এর √r তার মানে r/r ওই আলটিমেটলি 1 হয়ে যাবে তার মানে এই পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি কোন সময় হয় পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি when xl equal to xc তার মানে রেজোনেন্সের কন্ডিশন xl equal to xc রেজোনেন্সের কন্ডিশন তো রেজোনেন্সের কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর 1 xl equal to xc হইলে 1/ωl equal to ωc তো এটারে করিলেও c ইকুইভ্যালেন্ট না আমারে খুশি আরেকটা রেজিস্ট্যান্স লাগাইতাম কি লাগাইতাম তো জানি না আমি তো
এটারে সি ইকুইভ্যালেন্ট ধরিলাম দেখি কত হয় এখান থেকে যদি সলভ করো 1/ω² L ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট তো ওমেগা তো এখানে দেওয়া আছে দেখো ভি সাইন ওমেগা টি প্লাস ফাই আছে তার মানে এখানে ওমেগা কত দেওয়া 1000 আর এলও দেওয়া আছে তো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/1000 আর এল হইল 23 তো এটা 10⁻², আর 2 থেকে 3 গেলে -1 আর 10⁻−1 তো এটা হইল 1/10 মানে 10⁻−1 1/10 লিখে দিলাম তো এখান থেকে কাটাকাটি গিয়া সি ইকুইভ্যালেন্ট আইব নাকি একটা মিনিট ও না 100 × 10⁻³ আছে না ঠিক আছে না না ঠিক আছে ঠিকই আছে এটা যদি সলভ করে এটার থেকে বাইরেব এখান থেকে একটা 0 উঠাই দাও তো 3 আসিল 3 3 6 0 একটা মানে 10⁵ 1/10⁵ মানে 10⁻−5 তো সি ইকুইভ্যালেন্ট আলটিমেটলি আইছে সি ইকুইভ্যালেন্ট 10⁻−5 সি ইকুইভ্যালেন্ট 10⁻−5 মানে এটারে পিকোতে কনভার্ট করলাম আচ্ছা 10⁻−5 ফ্যারাড এটারে পিকোতে কনভার্ট করো বাই 10⁻6 ডিভাইড করলে পিকোতে যাবো কি তাহলে ইকুয়াল টু 10 সরি পিকো না মাইক্রো আমরা এটা মাইক্রোতে দেওয়া আছে না কোয়েশ্চেনে তো এটারা মাইক্রোতে নিলাম গিয়া 10 মাইক্রোফ্যারাড তাহলে সি ইকুইভ্যালেন্ট আইছে 10 মাইক্রোফ্যারাড মানে আমার কারেন্ট সার্কিটে এই দেওয়া এই সার্কিটে যদি পাওয়ার কনজামশন ইউনিটি করতে লাগে তাহলে এই ক্যাপাসিটারে হইতো না আমার ক্যাপাসিটারটা কত লাগবো 10 মাইক্রোফ্যারাড তো 2 তো অলরেডি লাগানি আছে তার মানে 2 লগে যদি আরও 8 লাগি যেত তাহলে 10 হয়ে যায় আর তার মানে এটা গিভেনটা এটা যেটা আমি অ্যাড করলাম এইরকম অ্যাড করা মানে ক্যাপাসিটারের কেসে এরকম একটা সিরিজে হয় না এরকম একটা প্যারালালে হয় তার মানে অ্যানাদার 8 মাইক্রোফ্যারাড কারণ আমার টোটাল রিকোয়ার্ড কত 10 2 তো অলরেডি আসি তারও 8 দিলেই হয়ে যাব আমার তাহলে আমার রিকোয়ারমেন্ট কত 8 মাইক্রোফ্যারাড মাস্ট বি কানেক্টেড ইন প্যারালাল এটা প্যারালালে লাগাইতে লাগবে বুঝছো কথাটা আমার এটা প্যারালালে না লাগাইলে হইতো না আমার 10 মাইক্রোফ্যারাড লাগে টু মেক কস ফাই ইউনিটি আমার দেখলাম আমি হিসাব করে যে সি রিকোয়ারমেন্টটা হইলো 10 মাইক্রোফ্যারাড কেন কি কোয়েশ্চেনে ওমেগা দেওয়া আছিল এল দেওয়া আছে তো 10 লাগে 2 তো অলরেডি আছে তারা 8 লাগে আমার বাট এইরকম এডিশনটা আমরা করি ইন কেস অফ এ প্যারালাল ক্যাপাসিটেন্স তো আমরা করবো যে 8 মাইক্রোফ্যারাড মাস্ট বি কানেক্টেড ইন প্যারালাল তাহলে সার্কিটের মধ্যে যেখানে এটা দেওয়া ওইখানে আরেকটা ক্যাপাসিটেন্স লাগাইতে লাগবো প্যারালালে এটা 2 এটা 8 এই সেটআপটা যদি করি আমি তাইলে অনলি আই উইল গেট মাই আনসার মাইক্রোফ্যারাড এই সেটআপটা যদি করো তাহলে ইউ উইল গেট ইউর আনসার ওই 2 আর 8টা প্যারালালে মানে এই সেটআপ করলে গিয়ে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়ে যাব $39 দেখো লজিক্যাল কোয়েশ্চেন দেখো যদি ইন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ টার্নস কমাই দাও যদি আমি একটা ইন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ টার্নসটা কমাই দিই তাহলে এটার ইন্ডাকটেন্সটাও কমে যাব বিকজ ওই এল এর ফর্মুলার মধ্যে এনটাও আসিল ফর্মুলাগুলো মনে করে দেখো এটা এল এর ফর্মুলার মধ্যে এন আই স্কোয়ার হয়ে সামথিং আসিল বাট লগে এনও আসিল
তো নাম্বার অফ টার্নস যদি কমে এলও ডিক্রিজ করব। তো এল যদি ডিক্রিজ করে এক্সএল আর এল ডিরেক্টলি রিলেটেড, এল ডিক্রিজ করলে এক্সএল মানে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটাও ডিক্রিজ করব, রেজিস্ট্যান্স ডিক্রিজ করলে ব্রাইটনেস বাড়িয়ে যাবে। So the net circuit, hence the current through the circuit increases, which increases the brightness of the bulb. যদি নাম্বার অফ টার্নস ডিক্রিজ করো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স কমবো, ইন্ডাকটেন্স কমলে রেজিস্ট্যান্স কমবো, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বো, কারেন্ট বাড়লে ব্রাইটনেস বাড়বো, পুরো একটার সঙ্গে একটা রিলেটেড। এল যদি কমাও এক্সএল ডিরেক্টলি রিলেটেড, এক্সএলও কমে যাব, আর রেজিস্ট্যান্স কমলে কারেন্ট উইল ইনক্রিজ, আর কারেন্ট ইনক্রিজ করলে ব্রাইটনেস বাড়বেই। বাকি পার্টগুলো তো ইজি, বাকি পার্টগুলো ইজি, এই পার্টগুলো ট্রাই নিজে করে নেবে। 40 তো একটা এলসিএ সার্কিটে আন্ডার উইচ কন্ডিশন কোনো পাওয়ারই খরচা হইতো না আর ম্যাক্সিমাম পাওয়ার খরচা হইব কোন কন্ডিশনে। তো 40 দেখো এটাও ইয়ারই কন্ডিশন, রেজোনেন্সের মতনই। আগে আমি ফর্মুলা লেখাই দিলে, পাওয়ারের ফর্মুলা হলো VRMS IRMS cos phi। phi যদি 90 হয় তাহলে cos 90 0, cos 90 is 0, তার মানে পাওয়ার ইজ 0। তাহলে পাওয়ার 0 কোন সময় হবে? যখন ফেজ ডিফারেন্স ইজ 90 ডিগ্রি। আর পাওয়ার যদি ম্যাক্সিমাম লাগে তাহলে ফেজ ডিফারেন্সের মধ্যে এই ভ্যালুটা ম্যাক্সিমাম যেতে লাগবে। cos phi রে ম্যাক্সিমামে নিয়ে যেতে লাগবে, cos phi এর ম্যাক্সিমাম কত? +1। +1 cos phi কোন সময় রিচ করে? যখন phi = 0 ডিগ্রি। তার মানে যখন phi 0 হইব তখন মাই পাওয়ার ইজ ম্যাক্সিমাম, মাই পাওয়ার ইজ মিনিমাম when phi = 90 ডিগ্রি। পাওয়ার মিনিমাম যখন phi 90, পাওয়ার ম্যাক্সিমাম যখন phi 0। আর phi 0 কোন সময় হয়? যখন XL = XC। এটা এখনই দেখছো, আমরা এখনই বুঝলাম যে cos 0 ইজ +i, মানে ইউনিটি করার কথা আছে পাওয়ার ফ্যাক্টরে। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি কোন সময় হয়েছিল? যখন XL = XC, মানে অ্যাট রেজোনেন্স। আমরা সুন্দর করে আবার লেখা দিই, পি ম্যাক্সিমাম হয় কোন সময়? যখন VRMS IRMS cos phi +1, cos phi এর ভ্যালু যখন +1, cos phi +1 কোন সময় হইব? যখন phi এর ভ্যালু 0 ডিগ্রি। আর phi 0 ডিগ্রি কখন হয়? যখন XL = XC, মানে অ্যাট রেজোনেন্স। তো এটা এখানে দেওয়া আছে, দেখিলিও। আর অ্যাট রেজোনেন্স XL = XC হলে সার্কিট ইজ পিওরলি রেজিস্টিভ। ওইটা দেখাইলাম একবার, এই জায়গাটা দেখিলিও। অ্যাট রেজোনেন্স আমরা আর কি জানি? R = √R² + XL - XC। যখন সার্কিটে তিনটা কম্পোনেন্ট থাকবো, অ্যাট রেজোনেন্স এই দুইটা সমান, তো একটা একটা মাইনাস গিয়া 0, তার মানে সার্কিটের মধ্যে খালি R² মানে R। তাহলে সার্কিটের ইম্পিডেন্স = R, তার মানে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স ছাড়া আর কিচ্ছুই কাজ করে না। সার্কিটে আছে তিনটা কম্পোনেন্টই, বাট অ্যাট রেজোনেন্স না এটা কাজ করে না এটা কাজ করে, খালি এইটার থেকে কাজ, এটারই কাজ ওর। তো এর লেগা কি তোর সার্কিটটা রেজোনেন্সে যেতে পারছে। তার মানে না এটা রেজিস্ট্যান্স আছে না এটা রেজিস্ট্যান্স কাজ করে, দুটোটা নট ওয়ার্কিং। ঠিক আছে, কোয়েশ্চেন রেটিং দিছ তো দেখিলাম 41। তো যদি আমি গ্রাফ প্লট করি তাহলে যেটার হাইয়ার রেজিস্ট্যান্স ওইটার পিকও বেশি আইব, যেটা রেজিস্ট্যান্স বেশি, সরি যেটা রেজিস্ট্যান্স বেশি এটার পিক
কম থাকবো, যেটা রেজিস্ট্যান্স কম এটার পিক সবচেয়ে উঁচা দিব, বিকজ এটা কিসের অ্যাক্সিস, এটা কারেন্ট ভার্সেস ওমেগা, এটা কারেন্ট এটা ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা কারেন্ট এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো I equals to voltage by impedance on at resonance ধরিলাম root over r square plus xl minus xc whole thing square। at resonance এই টার্মটা থাকে না, এটা জিরো হয়ে যায়, খালি এইটা থাকে, মানে e by r equal to I। তো রেজিস্ট্যান্স যত বেশি হইব আর অত কম হইব, ইনভার্স রিলেশন, রেজিস্ট্যান্স যত বেশি আই অত কম। তার মানে R2 যদি R1 থেকে উল্টা করলাম, R1 যদি R2 বড় হয় তাহলে I1 উইল বি লেস দেন I2। তাহলে দেখো দেখো R1 এর লিগা কারেন্ট এখানে আর R2 এর লিগা কারেন্ট এখানে, তো I1 এর কারেন্ট কম, I2 এর কারেন্ট বেশি। তো হয়ে গেল আমার গ্রাফ। আচ্ছা নেক্সট পার্ট অফ দ্য গ্রাফে যাও। আমরা একটু আগে কইছি এই জিনিসটা, অ্যাট রেজোনেন্স এক্স এল ইকুয়াল টু এক্সি, তাহলে ওমেগা নট এল ইকুয়াল টু 1 বাই ওমেগা নট সি। তাহলে ওমেগা নট ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল সি, এটা হলো কন্ডিশন। আর কোয়ালিটি ফ্যাক্টর মানে হলো কিউ ইকুয়াল টু ভোল্টেজ অফ ইন্ডাক্টর বাই ভোল্টেজ অফ রেজিস্ট্যান্স ভিএল বাই ভিআর। তো ভিএল বাই ভিআর যদি হয় কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা হলো ভিএল বাই ভিআর। ভিএল মানে ভোল্টেজ, এখানে ওহমস ল লাগাও, আই ইন্টু রেজিস্ট্যান্স অফ ইন্ডাক্টারে কী দেখো হয় এক্সএল, ভোল্টেজের লিগে আই ইন্টু আর। আচ্ছা আই ক্যান্সেল, এক্সএলরে কোয়া যায় ওমেগা এল বাই আর, ওই হলো কোয়ালিটি ফ্যাক্টর ওমেগা এল বাই আর, ঠিক আছে। আর অ্যাট রেজোনেন্স ওমেগা ইজ নাথিং বাট 1 বাই রুট ওভার এল সি। তো এই হইলো এটা, এতটুকু বুঝছো, ইকুয়ালস টু এল এ রেখিলাও রুটেল, এটা লিখিলাও আর রুটেল রুট সি, রুটেল ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল 1 বাই আর রুট ওভার সি বাই রুট ওভার এল। ঠিক আছে, তো ওই আলটিমেটলি আমরা যেটা লিখি সি বাই এল, এল বাই সি। তো এত ঝামেলার দরকার নেই, এখানে এটা কিনতে পারো, এতটুকু লিখলেও হইব। জাস্ট এখানে ওমেগার ভ্যালুটা বয়েছি, অ্যাট রেজোনেন্স ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল সি, ওনা রাখি দিলেও হইব, কারেক্ট। (42) ডিরেক্ট ফর্মুলা আছে, অ্যাপ্লাই করবে। এটা 42(2), এই যে এটা ডিরেক্ট ফর্মুলা, মনে রাখবে। পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু ভিআই পাইছো, আর আই এর জায়গায় অ্যাকর্ডিং টু অম্ল ভি বাই আর লেখা যায়, তো ওই পি ইকুয়ালস টু একটা আগের ভি, আর আই এর জায়গায় ভি বাই আর, তো বি স্কোয়ার বাই আর। তো ওইখান থেকে সাইড চেঞ্জ করে এটা পি ইকুয়ালস টু ভিআই, আই এর জায়গায় ফ্রম ওহমস ল ভি বাই আর লেখা যায়, এটাতে মাল্টিপ্লাই করে দিলে ভি স্কোয়ার বাই আর। সাইড চেঞ্জ করো, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তো এটা RMS দেওয়া কোয়েশ্চেনে, তো আমি RMS বই দেবো, আই উইল গেট দ্য আনসার। (43)(2), 1 2 দুটোই দেখে লিও, 2টা দেখো আগে। এটা এখান থেকে রিডিং দিলে, এটা বারবার পড়ার তো দরকার নেই। 43 1টা দেখে লিও, এনার্জি 243 1 বোধ হয়
ধরো আচ্ছা 43 ওয়ানটা বাদ দাও, 43 টুটাই দেখি না, যদি ওয়ান বুঝো তো ট্রাই করে লিও, না বুঝলে সারি দিও, এটা আবার চান্স কম দেখিল। তো আমরা ভোল্টেজ নিয়েছি ভি নট সাইন ওমেগা টি, ক্যাপাসিটারের লিগা ওমেগা টি প্লাস পাই বাই টু থাকে, তো আই নট সাইন পাই ওমেগা টি প্লাস পাই বাই টু, মানে ইন কেস অফ ক্যাপাসিটার কারেন্ট পাই বাই টু আগে চলে না, তো এটা এখন সাইন 90 প্লাস থিটা ইজ নাথিং বাট কস থিটা, তো এখানে পাইলাম কস থিটা। এখন ওয়ার্ক ডান ওভার এ কমপ্লিট সাইকেল ইজ এই ফর্মুলা, এটা কোনখান থেকে এলো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভিআইটি, ঠিক আছে। ওয়ার্ক ডানের ফর্মুলা হলো ইন কেস অফ কারেন্ট সার্কিট ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম, ভিআইটি। তো এইখানে টি না নিয়ে আমরা নিয়েছি ডিটি, আর টাইম লিমিট নিয়েছি 0 থেকে টি আপ টু, এখানে এটা বইলাম, দেখো এখানে এটা বইলাম। এখন ভির জায়গাতে বইতে পারি আমি এখান থেকে ভি নট, ভির জায়গাতে বইমো ভির ভ্যালু এই পুরাটা, আর আই এর জায়গাতে বইমো এই আই এর এই ভ্যালুটা, আই নট কস ওমেগা টিটা। তো এই যে ডিওটা ভ্যালু এখানে পুট করলাম, ভি নট আই নট কনস্ট্যান্ট বাইরে গেল গিয়ে, ভি নট আই নট ডিওটা বাইরে, আর এখানে একটা টু নিলাম, এখানেও একটা টু রাখলাম, জাস্ট আমি ফর্মুলাটারে সাজানোর লেগে এখানে একটা টু নিলাম, এখানে একটা টু নিলাম, কারণ এটা ক্যান্সেল গিয়ে আবার জায়গা যাইব গে, তো কোনো অসুবিধা নেই আমার, এখানে বাই টু করলাম, এখানে একটা টু নিলাম, তো কাটা গেলে আবার জায়গা যাইব গে, তো আমি কিছু চেঞ্জ করিনি, জাস্ট এখানে একটা টু এখানে একটা টু, কেন যাতে এটা টু সাইন থিটা কস থিটার ফর্মুলা যেতে পারে, টু সাইন থিটা কস থিটা মানে কস টুয়াইস থিটার ফর্মুলা, তো এটারে আমি টু সাইন থিটা কস থিটারে কস টুয়াইস থিটা লিখতে পারি, তো কস টু থিটা ডিটি, এই কস টু থিটা ডিটির মানে সাইন টু থিটা ডিটির আবার কইলাম টু সাইন থিটা কস থিটাতে নেওয়ার লিগা এখানে একটা টু আনছি, এখানে একটা টু করছি, আর টু সাইন থিটা কস থিটার ফর্মুলা হলো সাইন টুয়াইস থিটা, সাইন টুয়াইস থিটারে ইন্টিগ্রেট করলে ইউ উইল গেট কস টু থিটা বাই থিটা, কস টু থিটা, আচ্ছা কস এম টি মানে যাই হোক, তো কস টু থিটা বাই টু থিটা, তো উপরে এটা বাই এটা পাইলিছো, এটারে লিমিট বইমো 0 টু টি, মানে একবার স্মল টির জায়গায় ক্যাপিটাল টি, একবার স্মল টির জায়গায় 0, তো স্মল টির জায়গায় ক্যাপিটাল টি বও আর স্মল টির জায়গায় একবার 0 বও, একটা একটারে ক্যান্সেল করে দেবো, কারণ ক্যান্সেল করার পরে আনসার হয়ে যাব 0, দেখো কেমন, আচ্ছা এটা লিখে রেখে দিই আমি, ইন্টিগ্রেশন অফ সাইন টু ওমেগা টি ডিটি, ঠিক আছে, এটারে করে আমরা টু থিটা, তো ইন্টিগ্রেশন অফ টু থিটা ডিটি, টু থিটা ডি থিটা ইকুয়ালস টু কস অফ টু থিটা না না টু থিটা না, এটা সাইন অফ টু, এই হলো ফর্মুলা, সাইন অফ টু এম এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু কস অফ টু এম এক্স বাই এম টুয়াইস এম, এই ফর্মুলা, এটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে, ঠিক আছে। বা এটারে আমরা এরকমও কই সাইন এম এক্স ডি এক্স ইকুয়ালস টু কস, সেম জিনিস, আচ্ছা তো ওই ফর্মুলাটা এটা, আর ওইখানে লিমিটের পার্টটা দেখিলেও খালি ভি নট আই নট বাই টু ইকুয়ালস টু মাইনাস কস টু ওমেগা টি বাই টু ওমেগা 0 টু টি, একবার টি বইব একবার 0 বইব, একবার টি বই একবার 0 বই, একবার ক্যাপিটাল টি মাইনাস কস টু ওমেগা, মাইনাস আর এর একটা নিজস্ব মাইনাস আছে, সামনে মাইনাস আর এর একটা নিজস্ব মাইনাস আছে, টু ওমেগা ইন্টু 0 বাই টু ওমেগা, আর ইন্টু 0 করলে তো এই নাম্বারটাই 0 হয়ে যাব, তো এটা 0 ইন্টু হইলে এটা পুরাটাই 0,
cos 0 হইল 1, তো এটা মাইনাস আর এখানে দেখো 2 ওমেগা মানে 2 পাই এফ, এটা এই যাব 2 পাই মানে এটা সামথিং ইন্টু 2 পাইর ফর্মে। আর এটা যদি আমি এরকম লিখি এই আইব 2 ইন্টু ওমেগার জায়গায় জাস্ট 2 পাই এফ লিখলাম। এফ ইজ নাথিং বাট 1/t, সঙ্গে আর একটা টি, টি ক্যান্সেল, ভাঙিয়ে বড় করিয়ে লিখলাম। তারপরে হয়ে যাবে পি ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়ালস টু লাস্ট লাইনটা একবার আপার লিমিট বইম একবার লোয়ার লিমিট, তো একটু গ্যাপ ছাড়ি আমি বড় করে ডিরেক্ট বই দিলাম লিমিটগুলো। তো একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট, এটা 0 বাইলে ভিতরে টার্মটা পুরাটা 0 হয়ে যাবে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে। আর cos 0 ভ্যালু হলো 1। এখন এইখানে স্টোরিতে 2 ওমেগার জায়গায় লেখা যায় 2 পাই এফ, আর এফ ইজ নাথিং বাট 1/t, মানে ওমেগার জায়গায় লিখতে পারবো 2/t সঙ্গে একটা টি। টি কাটা 2 2s are 4 পাই, আর cos 4 পাই ইজ নাথিং বাট -1, সরি 1। cos 4 পাই হলো 1, আর 1 এইটা আর এটা সেম, একটা একটা ক্যান্সেল, 0 আলটিমেটলি 0। cos 4 পাই 1 চেক করে লাও, এএসটিসি লাগাইয়া পাই 2 পাই 3 পাই 4 পাই, এটা কসেরই ভাষা, এখানেও কস সবসময় +1, পাই 2 পাই 3 পাই 4 পাই কস পজিটিভ, তো কস +1 +1 এ 1 ওই হয়ে গেল আনসার 0। তো এটা যদি বুঝো একবার দেখে লিও। আবার আমি কইলাম এই জায়গা লাগতো না, এখান থেকে স্টার্ট করো। এটা হলো ভোল্টেজের ফর্মুলা, কারেন্ট π/2 আগে চলে, এটারে কসে কনভার্ট করে নিলাম 90 + থিটার ফর্মুলা দিয়ে। তারপরে বললাম আমি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভিআইটি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ভিআইটি, একবার ভির জায়গায় ভি পুট করলাম, আই এর জায়গায় আই পুট করলাম, বাইরে কনস্ট্যান্ট V0 I0 কনস্ট্যান্ট নিলাম, এখানে একটা 2 আনলাম জোর জবরদস্তি, এখানে একটা 2 রাখলাম, এখানে একটা 2 এখানে একটা 2, এইটা হয়ে গেল টোয়াইস সাইন থিটা কস থিটার ফর্মুলা, তো সাইন টোয়াইস থিটা। এটার ইন্টিগ্রেশন করলে আয় এই আনসারটা, সামনে একটা মাইনাস, অনেকবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বই আমি দেখে লিয়েছি, আনসার কামস আউট টু বি 0, তো আমি ডিরেক্ট লিখে নেব যে আনসার ইজ 0। আর এরপরে এই ডিসির পার্টটা এটা অলরেডি জানো। (46) দেখো সব গিভেন আছে কোশ্চেনে, VRMS দেওয়া, এল দেওয়া, আর দেওয়া, সি দেওয়া। এভারেজ পাওয়ারের লেগে আগে আমি বার করলাম, এভারেজ পাওয়ার ইন এলসিআর সার্কিট ইজ ম্যাক্সিমাম। আচ্ছা এভারেজ পাওয়ার কোন সময় ম্যাক্সিমাম হয়, এটা অলরেডি কত সময় কোয়া শেষ। এভারেজ পাওয়ার তখন ম্যাক্সিমাম হয় যখন cos phi হয় +1, আর cos phi +1 কোন কেসে হয়, cos phi +1 তখন হয় যখন রেজোনেন্স। তাহলে অ্যাট রেজোনেন্স তার মানে ওমেগা ইকুয়াল টু 1/√LC, এলসি সব দেওয়া আছে, এখানে ভ্যালু বয় দো। আচ্ছা এখানে এটারে ওমেগা, আর এটা একটু দেখিল ফর্মুলাটা কেমনে আনছে। Power of a LCR circuit is maximum when cos phi equals to +1, আর cos phi +1 কোন সময় হয়, at resonance। at resonance মানে
XL ইকুয়াল টু XC और আরেকটা ভাষায় ওমেগা ইকুয়াল টু 1/√LC আমরা এটা ইউজ করছি। তাহলে আমরা বলছি ওমেগা ইকুয়াল টু 1/√LC। ওমেগা মানে 2/f, তার মানে f ইকুয়ালস টু 1/2π√LC। এল দেওয়া আছে, সি দেওয়া আছে, দুইটা ভ্যালু পুট করো, ওমেগা এফ বাইরে যাব, মানে ফ্রিকোয়েন্সিটাই আমরা মিউ নট দিয়ে ধরছি। এটা ভেলোসিটি না, এটা ফ্রিকোয়েন্সি, দিস ইজ ফ্রিকোয়েন্সি, এই নিউ নটটা ফ্রিকোয়েন্সি। তো এটা এসে কত, এই ফ্রিকোয়েন্সি ইউনিট 1/টাইম, তো 1/সেকেন্ড, তো 125/সেকেন্ড। আর কোয়েশ্চেনে বলছে IRMS বার করতে, তো IRMS ওমস লর ফর্মুলা, ইম্পিডেন্স ডিভাইড করো, শেষ। এখন দেখো এটা এখানে, আর অ্যাট রেজোনেন্স ইম্পিডেন্স ইজ নাথিং বাট রেজিস্ট্যান্স। অ্যাট রেজোনেন্স XL আর XC যখন ইকুয়াল হয়ে যায় তখন XL - XC এমনি ক্যান্সেল হয়ে যায়। XL আর XC যখন ইকুয়াল হয় তখন ইম্পিডেন্সের ফর্মুলার থেকে খালি আরটা বাঁচে, তো আর, তারপরে I0 বার করলো, শেষ। ফর্টি নাইনের ফার্স্ট পার্ট অলরেডি আমাদের ক্যাপাসিটারের মতনই দেখিল। 49 আর এখানে একটা গ্রাফ দিছে ফ্রিকোয়েন্সি ভার্সেস XL মানে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের, যেটার সোর্স 100 ভোল্ট। গ্রাফ ক্যালকুলেট সেলফ ইন্ডাকটেন্স বার করতে এখান থেকে। আর ওয়েন দ্য ইন্ডাক্টর ইজ ইউজড ইন এ সিরিজ উইথ এ ক্যাপাসিটার, এই ইন্ডাক্টরটা যখন ক্যাপাসিটারের সাথে সিরিজে লাগাইবে, যেটা আননোন ভ্যালু, রেজিস্টার 10 ওহম তো ম্যাক্সিমাম পাওয়ার ডিস্ট্রিবিউশন ওকার্স ইন দ্য সার্কিট, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। আচ্ছা, এই কোয়েশ্চেনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখিলাম, ম্যাক্সিমাম পাওয়ার ইজ ডিসিপেটেড। ম্যাক্সিমাম পাওয়ার মানে সার্কিট ইজ অ্যাট রেজোনেন্স। দেখো 49 49-এর ফার্স্ট পার্ট বলছে শো করতে যে ইন্ডাক্টরের লেগে পাওয়ার 0, ইন্ডাক্টরের ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, π/2, π/2 বই দাও, সব এমনি 0 হয়ে যাব। ইন্ডাক্টরে π/2 ডিফারেন্স না, কারেন্ট π/2 পিছে চলে। আচ্ছা, নাম্বার 2 কীটা হয়েছে, আচ্ছা, ক্যালকুলেট দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য সার্কিট। সেলফ ইন্ডাকটেন্সটা বার করতে হয়েছে সার্কিটের, এখান থেকে দেখতে যাবড়া লাগবে, আমি করিয়ে দিলে। XL ইকুয়াল টু ওমেগা L, তাহলে XL ইকুয়াল টু 2π/FL কোয়া যাব। এখান থেকে যদি আমি XL/F করি ইকুয়ালস টু 2πL। 2π একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে XL ইজ প্রপোর্শনাল টু L কোয়া যাব। XL মানে XL/F মানে XL/ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু L কোয়া যাব এই রিলেশন থেকে। তুমি যে গ্রাফটা দিছো, মানে কোশ্চেনে যে গ্রাফটা দিছে, এইখানে আছে XL, এখানে আছে ফ্রিকোয়েন্সি। আর আমি ভিডিওর মধ্যে কোয়া হয়েছে লাগে অন্য চ্যাপ্টারে, যে স্লোপ ইজ নাথিং বাট y-axis/x-axis। y-axis-এ কে আছে, XL, x-axis-এ কে আছে, F। তার মানে এই গ্রাফের স্লোপ আমার কিতাদের XL/F মানে সেলফ ইন্ডাকটেন্স। তো কিচ্ছু না, এই গ্রাফের স্লোপ বার করলো, যেসা দুইটা পয়েন্ট নাও স্লোপ বার করো। তো আমি স্লোপ বার করে লিয়ে কিতা নিতে পারি পয়েন্ট, এখানে কোয়া আছে এটা 60, একটা ধরল 40, এটা 200, এটা 300। তাহলে XL একটাতে একটা মাইনাস, মানে 60 - 40 ইকুয়াল টু 300 - 200। তো 20/100 1/5। এবার ভুল হয়ে যাবে, একটা মিনিট। 49 ঠিক আছে। তাহলে এটা বাইরে গেল প্রপোর্শনালটার ভ্যালু, তাইলে
আমি ফাইল এলাম XL/F এর ভ্যালু, XL/F এর ভ্যালু কত হইল 1/5 প্রপোর্শনাল টু L। প্রপোর্শনাল সাইন যদি ওটা ওই টোয়াইস পাইটার আবার রিটার্ন আনতে লাগবো। এখানে একটা টোয়াইস পাই আসেল না, যেটা সরাইয়ে প্রপোর্শনাল সাইন করছিলাম, যেহেতু টোয়াইস পাই কনস্ট্যান্ট, টোয়াইস পাইটা আবার রিটার্ন আনলো, তাহলে L ইকুয়ালস টু 1/2π/5। ঠিক আছে, তো এইখান থেকে আমি সাইডে লিখে রাখি। বেসিক্যালি করছি কিন্তু আমি XL/F ইকুয়ালস টু 2π/L। টোয়াইস পাই এটা তো কনস্ট্যান্ট, তো আমি ডিরেক্ট লিখতে পারি এটা প্রপোর্শনাল টু এটা। তার মানে আমি কিতা বুঝলাম যে এই গ্রাফের যদি স্লোপ লইলাই, মানে ওয়াই এক্সিস বাই এক্স এক্সিস, দিস উইল গিভ মি ইন্ডাকটেন্স। তো আমি এটার স্লোপ বার করলাম। স্লোপের ফর্মুলা মনে আছে তো, y2 - y1 বাই x2 - x1। যে কোনো জিনিসের স্লোপ ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1। তো 60 - 40 বাই 300 - 200। তো এখান থেকে বাইরে গেল স্লোপ, স্লোপ থেকে বাইরে গেল আমার XL/F এর ভ্যালু। XL/F এর ভ্যালু বইলাম, L এর জায়গায় 2πL, এই মানে প্রপোর্শনটি সাইন উঠাইয়া এখান থেকে L। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখিল এই যে এরা করছে, তো সবটা জিনিস এরা না মানে সেমই করছে, এখানে স্টোরি ওইটাই লেখা, না বুঝলে আমারটাই করলি একই কথা। আর এরপরে এখান থেকে আমরা L বার করছি, সেম ওই আমার যেটা আইছে এটা সেমই, কোনো চেঞ্জ না, 1/5 টোয়াইস পাই, সেম জিনিস। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনে কইছে when the inductor is used in series with a capacitor of unknown value, ক্যাপাসিটার কত জানি না, 10 ওহম লাগাইছি at 300 সেকেন্ড ইনভার্স, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া, সেকেন্ড ইনভার্স মিন্স ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন occurs, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন occurs মানে ইট ইজ এট রেজোনেন্স। তো এই সময় বার করতে হয় ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স। তো ইন্ডাক্টরটা আমি পাইলিছি সার্কিটের 0.318 হেনরি। ক্যাপাসিটেন্স কইছে জানি না, রেজিস্ট্যান্স আমারে কইছে যেটা লাগানি হয়েছে এটা হইল 10 ওহম। ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনে দেওয়া 300 সেকেন্ড ইনভার্স মানে হার্টস, কোনো কনভার্সন লাগতো না আমার, সেকেন্ড ইনভার্সে থাকলে নো কনভার্সন। তো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কোন সময় হয়? অ্যাট রেজোনেন্স। সার্কিট ম্যাক্সিমাম পাওয়ার তখনই খরচা করে যখন রেজোনেন্সে থাকে, আর আমার ম্যাক্সিমাম পাওয়ারটাই বেটার। একটা বাল্ব ম্যাক্সিমাম পাওয়ারে জ্বলাটাই আমরা টার্গেট, তো আমরা এভরিথিংয়ের রেজোনেন্সই নেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম পাওয়ারে না জ্বলে বাল্ব ডিম জ্বলবো, আর ম্যাক্সিমাম পাওয়ারে গেলে ব্রাইট জ্বলবো। তো আমার টার্গেট হলো ম্যাক্সিমাম পাওয়ারে যেতাম। তো ম্যাক্সিমাম পাওয়ার ইজ এট রেজোনেন্স, তার মানে ওমেগা ইকুয়াল টু 1/√LC। ওমেগা মানে হলো 2π/F ইকুয়াল টু, আচ্ছা দুই দিকে স্কোয়ার করে দিই, তো এইটা LC হয়ে যাবে। আমার সি লাগে, তো সিরে এখানে পাঠো 1/2πF হোল থিং স্কোয়ার L। বাস 2π-এর ভ্যালু জানি, F-এর ভ্যালু জানি, L-এর ভ্যালু জানি, বসাও, সি বেরিয়ে যাবে। এই যে এগুলো উপরের জিনিসগুলো লাগতো না, এই যে উপরের পার্টিটা করতে লাগতো না, তাহলে এখান থেকে হইলো গিভেন থেকে, এই যে ক্যাপাসিটেন্স বেরিয়ে যাব। 51 आइडेंटिफाई द डिवाइस एंड राइट इट्स एक्सप्रेशन फॉर रिएक्टेंस। तो देखो কারেন্ট π/2 আগে চলে, π/2 আগে কোনটাতে চলে? ক্যাপাসিটারে। তাহলে এক্সটা কি? ক্যাপাসিটার। ক্যাপাসিটারের রিঅ্যাক্টেন্স কি? xc। xc মানে 1/ωc। এটার গ্রাফটা আঁকবাই ভোল্টেজ ভার্সেস কারেন্টের। হাউ ডাজ দ্য রিঅ্যাক্টেন্স অফ দ্য ডিভাইস এক্স ভেরি উইথ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির সাথে এক্সের রিলেশন কি? এক্সের রিলেশন উইথ ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্স রিলেশন। ড্র দ্য ফেজার ডায়াগ্রাম অফ দ্য ডিভাইস। জি 51। তাহলে ডিভাইসটা কি? π/2, ডিভাইসটা ক্যাপাসিটার, ডিভাইসের গ্রাফ হলো এটা, যেখানে কারেন্ট π/2 পিছে পিছে চলবো। অলরেডি ক্যাপাসিটার গ্রাফ দেখাই দিছি, তো আরেকবার দেখিল।
এটা পাই বাই টু, এটা পাই, এটা থ্রাইস পাই বাই টু, এটা টোয়াইস পাই, পাই বাই টু, পাই, থ্রাইস পাই বাই টু, টোয়াইস পাই। তো দুইটা গ্রাফ একলগে স্টার্ট হইব। তো এবার কারেন্ট আগে আগে চলবো, এটা যদি ই হয়, এটা যদি কারেন্ট হয়, এবার কারেন্ট আগে আগে চলবো, ভোল্টেজ পিছে পিছে। তো দেখো কী হয়, কারেন্ট স্টার্ট হয়ে গেছে, ভোল্টেজ স্টিল জিরো, স্টিল জিরো। কারেন্ট এতটুকু হয়ে গেছে, এখান থেকে ভোল্টেজ উইল স্টার্ট। এই এখন এটা এটার গিয়া এখানে শেষ হইব, এটা এমনি গিয়ে এখানে শেষ হইব। তো কারেন্ট যখন পাই বাই টু স্টার্ট হয়ে সার্সেল, তখনও ভোল্টেজ জিরো, ভোল্টেজ পাই বাই টু পরে স্টার্ট হয়েছে, মানে কারেন্ট ইজ মুভিং পাই বাই টু ফরওয়ার্ড। তো একটা একটার উপরে যদি চিপকাও তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে। একটা একটার উপরে চিপকাইলে জিনিসটা দেখতে এরকম লাগবে। আর তোমাদের বইয়ের ডায়াগ্রামটা স্টার্ট হয়েছে এখান থেকে, এইখান থেকে এই ডায়াগ্রামটা এরা এখান থেকে স্টার্ট করছে, ঠিক আছে? তো এই হয়ে গেল আমার ডায়াগ্রাম। তুমি এক্সামে আমি যেরকম আঁকছি এরকম আঁকলে কোনো ভুল না, যে কারেন্ট আর ভোল্টেজ ওরকম গ্রাফ আঁকা কইবা দিস ইজ কারেন্ট, দিস ইজ ভোল্টেজ, কইবা দিস ইজ কারেন্ট, দিস ইজ ভোল্টেজ। একটা একটা কারেন্ট আগে শুরু হয়ে গেছে, পাই বাই টু পিছে ভোল্টেজ শুরু হয়েছে, কোনো ভুল না, এটাও কারেক্ট। কারেন্ট আগে যার, পাই বাই টু পিছে ভোল্টেজ স্টার্ট হয়েছে। সিম্পল গ্রাফ, নর্মাল আঁকবে কারেন্ট, পাই বাই টু পিস থেকে ভোল্টেজ স্টার্ট করে দেবে, তার মানে কারেন্ট পাই বাই টু আগে আগে চলে। এই যে তোমার বইয়ের গ্রাফ। নেক্সট নাম্বার 3, এটার এক্সির আর ওমেগা সির রিলেশন, আর এই রিলেশনের গ্রাফ, আর এই হলো ফেজার ডায়াগ্রাম। এটা করা নিয়ে হয়ে গেছে আমরা। পাই বাই টু কারেন্ট, ভোল্টেজ প্রথম ওমেগা টি গেছে, আর কারেন্ট ওমেগা টি প্লাস পাই বাই টু। তো ওমেগা টি তো উঠবো, এরপর আরও পাই বাই টু যাব। ভোল্টেজ পাই বাই টু, সরি ওমেগা টি, ভোল্টেজ ওমেগা টি, কারেন্ট হইল ওমেগা টি প্লাস পাই বাই টু। $58 58-এর সেকেন্ড পার্টটা ডিফারেন্ট, ওইটা লিখে কইছিলাম, তো ওইটা মনে রাখবে। এটা জিগাইতে পারে, গড়েও জিগায় অনেক সময়। ওই যে the receiving antenna picks up the frequency transmitted by different stations and number of voltage appears in LCRs corresponding to different frequencies, but maximum current flows in the circuit for that AC voltage which have got the frequency equal to resonant frequency of the circuit. লজিকটা বুঝলাম। যেরকম আমি একটা অ্যান্টেনা নিলাম, আর এই অ্যান্টেনাটা কানেক্টেড টু অ্যান এলসিআর সার্কিট। এলসিআর সার্কিটটারে আমি রেজোনেন্সে নিয়ে যাই, পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে গিয়ে রেজোনেন্স হয়। লেট আস সে দ্য ফ্রিকোয়েন্সি ইজ 800 হার্টস। এখানে আকাশে ভর্তি ফ্রিকোয়েন্সি আছে, 100 হার্টসও আছে, 200 হার্টসও আছে, 400 হার্টসও আছে, 500ও আছে, 800ও আছে, 900ও আছে। তো এরকম না যে আমার এন্টিনার লোকে বাকি ফ্রিকোয়েন্সি বাড়ি খান না, আমার এন্টিনার লোকে সব ফ্রিকোয়েন্সি বাড়ি খার। বাট যখন এইটার ফ্রিকোয়েন্সি, ওয়েভের ফ্রিকোয়েন্সি আর আমার সেট করা ফ্রিকোয়েন্সি রেজোনেন্স হয়ে যাব, দুটোটা সেম হয়ে যাব, মাই সার্কিট উইল বি অ্যাট রেজোনেন্স। যখন গিভেন ফ্রিকোয়েন্সি আর আমার মেশিনের সেট করার মানে টিউনিং করা ফ্রিকোয়েন্সি, যেটা রেডিও টিউনিং থাকে, আমার টিউনিংয়ে সেট করা ফ্রিকোয়েন্সি আর হাওয়ার ফ্রিকোয়েন্সি যখন দুটা ম্যাচ হয়ে যাব, যে ফ্রিকোয়েন্সি থেকে ম্যাচ হইব, যেমন আমি 800 সেট করলাম, ওইখানে 800 একটা পাই নিলাম, এই ফ্রিকোয়েন্সিতে মাই সার্কিট উইল বি অ্যাট রেজোনেন্স। আর যেই রেজোনেন্সে যাব কারেন্ট উইল বিকাম ম্যাক্সিমাম। ওই কন্ডিশনটা হইলে গিয়ে আমরা টিভিতে মধ্যে সিগন্যাল শুনতে পারি, গান সুন্দর শুনতে পারি, বিকজ যত সময় রেজোনেন্স হইতো না অত সময় অবধি তুমি সিগন্যালটা ক্লিয়ারলি শুনতে পারতে না।
তো দ্য রিসিভিং অ্যান্টেনা পিকস আপ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটেড বাই ডিফারেন্ট স্টেশনস, যেরকম এই যে ডিফারেন্ট স্টেশনের ফ্রিকোয়েন্সিগুলো পিক আপ করে, অ্যান্ড এ নাম্বার অফ ভোল্টেজ অ্যাপিয়ার্স, এ যেটাই পিক আপ করবো সবটির লিগে একটা একটা ভোল্টেজ আইব, বাট করসপন্ডিং টু এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফিল ওকার, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাতেই আমার রেডিও কাজ করবো। বাট ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোজ ইন দ্য এসি ভোল্টেজ উইচ হ্যাভ গট দ্য ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ইকুয়াল থাকবো, যে ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ইকুয়াল থাকবো ওই ফ্রিকোয়েন্সির লেগেই ম্যাক্সিমাম ভোল্টেজ সার্কিটে পাওয়া যাবে। দ্যাট ইজ মিউ ইকুয়ালস টু 1/2 মিউ মানে এখানে এফ ফ্রিকোয়েন্সির কথা কর, তো এটা ওই এক্সিডি ফর্মুলা, এক্স ইকুয়ালস। আচ্ছা, ট্রান্সফরমারের অঙ্কতে যাও, 60টা নিজে নিজে করবে, 60 কোয়েশ্চেনটা একদমই সোজা। ট্রান্সফরমার দিয়ে স্টার্ট করো। পাওয়ার ট্রান্সমিশন অফ এ স্টেপ ডাউন ট্রান্সফরমার দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি। দেখো ডিরেক্ট ফর্মুলা সব গিভেন আছে, ডিরেক্ট ফর্মুলা বলবে, এটা আনসার হয়ে যাবে, এগুলোতে কোনো কমপ্লিকেশন নেই। 7 নম্বর, দেখো এটাও সেম ডিরেক্ট ফর্মুলা, ট্রান্সফরমারের সব অঙ্ক ডিরেক্ট ফর্মুলা বেসড, কোনো চিন্তা করার কিচ্ছু নাই, সব গিভেন থাকবো, রেশিও একটাই আছে, বসাইবে আনসার হয়ে যাবে। তারপরে দেখো 12 হলো একটা, জাস্ট আমি কীরকম কোয়েশ্চেন ট্রান্সফরমার থেকে আইতে পারে এরকম কোয়েশ্চেন, যে ড্র এ লেভেল ডায়াগ্রাম, এক্সপ্রেস দ্য টার্ন রেশিও ইন টার্মস অফ ভোল্টেজ, মানে যে ES বাই EP ইকুয়াল টু NS বাই NP, ওইটা দেখাইতে হয়। How much current is drawn by primary of a transformer connected to etho volt when it delivers power to a etho volt 550 watt refrigerator? Delivers power মানে আউটপুট ভোল্টেজ দেওয়া আছে 110, ইনপুট ভোল্টেজ 220, আর আউটপুট পাওয়ার দেওয়া আছে 550 ওয়াটস। তো দেখো আমরা জানি ট্রান্সফরমারের P ইনপুট ইকুয়ালস টু P আউটপুট হইতে লাগবো, তো বাস P আউটপুট তো কোয়েশ্চেন অলরেডি খুঁয়া দিলিস, পি আউটপুট কোয়েশ্চেন অলরেডি খুঁয়া দিছে 550, তাহলে ইনপুট ফর্মুলা হলো কি, পাওয়ারের ফর্মুলা কি V ইন্টু আই, তো পি ইনপুট মানে ই প্রাইমারি আই প্রাইমারি, প্রাইমারিটা ইনপুট থাকে, ই প্রাইমারি আই প্রাইমারি ইকুয়াল টু 550, ই প্রাইমারি দেওয়া আছে, প্রাইমারিতে ভোল্টেজ কত দিয়েছিলাম 220, আর আই প্রাইমারি এখান থেকে বেরিয়ে যাবে। বাস এই কয়েকটাই আছে, এটা করলে এসি শেষ।